ব্রাজিল যেদিন থেকে খেলা শুরু করে ওই দিন থেকে আসলে বিশ্বকাপ শুরু হয়। প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ মিলিয়ে আমার ব্রাজিলের মধ্যমাঠটাকে একেবারেই নড়বড়ে মনে হয়েছে। এই অল্প সময়ের মধ্যে কার্লো অ্যানচেলোত্তি কি টিমটাকে গুছিয়ে নিতে পেরেছেন, নাকি ব্রাজিল স্কোয়াডটাই এতটা উইক? জার্মানরা আসলে আমরা যেভাবে ফুটবলটা ভাবি ওরা কিন্তু এভাবে ভাবে না, ওরা এত আবেগপ্রবণ জাতি না। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, ব্রাজিল মানেই বিশ্বকাপ, বিশ্বকাপ মানেই ব্রাজিল, এই ব্যাপারটা বাংলাদেশে বেশ প্রচলিত রয়েছে। বাংলাদেশ কি পৃথিবীর সব দেশেই ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান নিয়ে অনেক মাতামাতি রয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল কি তাদের ওই এক্সপেকটেশনটা, ফ্যানদের এক্সপেকটেশনটা পূরণ করতে পেরেছে? যদি সিম্পল ওয়ার্ডসে বলি, না, একদমই না। কারণ প্রথমার্ধে যে খেলাটা ব্রাজিল খেলেছে মরক্কোর এগেনস্টে, এবং আমরা মরক্কো নিয়েও কথা বলবো, মরক্কোর কাছ থেকে কোনো ক্রেডিট আমি নিচ্ছি না, তাদের ছোট করছি না, কিন্তু ব্রাজিলের কাছ থেকে পুরো বিশ্বের, আপনি যেমনটা বললেন যে ব্রাজিল যেদিন থেকে খেলা শুরু করে ওই দিন থেকে আসলে বিশ্বকাপ শুরু হয়, এটা পুরো বিশ্বেই প্রচলিত। এবং ব্রাজিলকে ছাড়া বৈশ্বিক কোনো টুর্নামেন্ট, বিশ্বকাপ বলেন, সেটা কোপা আমেরিকা বলেন বা কনফেডারেশনস কাপ বলেন, এটা কল্পনা করা যায় না। ব্রাজিল সবার চোখ থাকে এই দলটার উপরে, এবং বিশ্বের সব থেকে জনপ্রিয় দল। তারা ভালো খেলবে এই প্রত্যাশার চাপটা ওরা কালকে নিতে পারেনি, এবং আমরা দেখেছি যে আসলে দে ওয়ার চেজিং দ্য বল অলমোস্ট অল দ্য ফার্স্ট হাফ। এবং মরক্কো যে গোলটা করলো সেটা কিন্তু মাঝমাঠে ব্রাজিলের দুর্বলতার কারণে। পুরো ম্যাচেই আসলে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ মিলিয়ে আমার ব্রাজিলের মধ্যমাঠটাকে একেবারেই নড়বড়ে মনে হয়েছে। এটা ম্যাচ শেষে যখন প্রতিক্রিয়াতে ভিনিসিয়াস জুনিয়র জানাচ্ছিলেন যে তার গোল, তিনি বলছিলেন যে হ্যাঁ, গোলটা দুর্দান্ত একটা গোল করেছেন ভিনিসিয়াস, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের আমার কাছে এটা বেস্ট গোল। কিন্তু ভিনিসিয়াস বলছিলেন যে তার গোলটা ভালো হলেও দলকে নিয়ে আরও অনেক জায়গায় কাজ করার রয়েছে। এবং খেয়াল করে দেখবেন প্রান্ত, কালকে ম্যাচটা যখন শেষ হয়ে গেল, ক্যামেরা কিন্তু কার্লো আনচেলত্তির দিকে ক্লোজ রেখেছিল অনেকক্ষণ। তার অভিব্যক্তি বলে দিচ্ছিল যে হি ওয়াজ নট অ্যাট অল হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। কার্লো অ্যানচেলোত্তি নিয়ে আপনি বলছিলেন, এই অল্প সময়ের মধ্যে কার্লো অ্যানচেলোত্তি কি টিমটাকে গুছিয়ে নিতে পেরেছেন, নাকি ব্রাজিল স্কোয়াডটাই এতটা উইক, মানে গতবার বা এরাও আগের বারের তুলনায়? দেখেন, আনচেলত্তি গুছিয়ে নিতে পেরেছেন বা পারেননি এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি লেজেন্ডারি কোচ, বিশ্বের সেরা কোচ, এবং তিনি যে দলেই গেছেন তার অভিজ্ঞতার ছাপ তিনি রেখেছেন, সাফল্য এসেছে। তার হাতে যদি খেলোয়াড় না থাকে, পজিশন অনুযায়ী যদি সেরা খেলোয়াড়টা ওখানে না থাকে, সেক্ষেত্রে উনি কী করবেন? ব্রাজিলের আমরা কিন্তু গতকাল দেখলাম যে ইগর থিয়াগো লোন ফ্রন্টম্যান হিসেবে খেলছিলেন দ্বিতীয়ার্ধে ভিনি সুইচ করার আগে। লোন ফ্রন্টম্যান হিসেবে দ্বাদশ বা ত্রয়োদশ মিনিটে তিনি যে ওপেন হেডারটা মিস করলেন, এই ধরনের গোল যে কোনো স্ট্রাইকারকে বলা হয় যেগুলো পোচার্স গোল, স্ট্রাইকার্স গোল, সেটা ব্রাজিলের সঙ্গে একবারই যায় না যে এরকম গোল মিস করে। প্রান্ত আসলে ব্রাজিল না, যে কোনো দেশেরই স্ট্রাইকারের জন্য এটা একদম ব্রেড অ্যান্ড বাটার। মানে স্ট্রাইকার নাম্বার 9 কিংবা একদম লোন ফ্রন্টম্যান যিনি থাকে তার জন্য এই গোলগুলো টেইলর মেড। মানে ধরে নেওয়াই হয় যে এই গোলগুলো স্ট্রাইকাররা করবেন, অথচ ওরকম একটা গোল মিস করেছেন। এবং ইগরকে কিন্তু একেবারে লোন ফ্রন্টম্যান খেলা ছাড়া প্রথমার্ধে বিশেষ করে ম্যাচে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন আমরা দেখিনি। হ্যাঁ, তাদের উইংয়ে দুটো বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন, ভিনিসিয়াস এবং রাফিনিয়া। ভিনিসিয়াসের যত প্রশংসা করব ততই কম হবে, কারণ অসাধারণ একটা গোল। বলা যায় যে অলমোস্ট পুরো নিজের এফোর্টেই গোলটা করেছেন। বলটা তিনি প্রথমে থ্রু দিয়েছিলেন, রিটার্ন করে কাটব্যাক করে দেন শট করেছেন। আর রাফিনিয়া কিন্তু বারবার ভিনিসিয়াসের সাথে সুইচ করছিলেন, জায়গাগুলো বানাচ্ছিলেন, লোন ফ্রন্টম্যানের পেছনে যে ফাঁকা জায়গাটা, পকেট বলি যেটাকে আমরা, ওখানে বারবার কাজ করছিলেন। কিন্তু ব্রাজিলের মিডফিল্ড আপনি দেখেন, প্রথম 25 মিনিট কিংবা ড্রিঙ্কস ব্রেকের পর আরও 10 মিনিট, 35-36 মিনিট ভিনিসিয়াস গোলটা দেওয়ার আগ পর্যন্ত মরক্কো যতবার বল পেয়েছে তার 70-80% ছিল মাঝমাঠে। পাকেতার কাছ থেকে একবার, কাসেমিরোর কাছ থেকে একবার। মাঝমাঠটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে আনচেলত্তির কারণে, এবং যেটা বলছিলাম যে এই কারণেই হয়তো তার এমন অভিব্যক্তি যে তিনি সন্তুষ্ট নন। এই ব্রাজিল স্কোয়াডটায় বেশ কয়েকটা জায়গায় লুপ হোল রয়েছে। আপনি যদি দুই ফুল ব্যাক, তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক, মিডফিল্ড, স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকার, কোন জায়গাটায় ব্রাজিল বেশি ভুগবে বলে মনে হচ্ছে? মাঝমাঠ, একদমই মাঝমাঠ। এবং আপনি ফুল ব্যাকের কথা বললেন, ফুল ব্যাক তো এখন আসলে ফরওয়ার্ডের অংশই।
মানে মডার্ন ফুটবলে তো এটার কোনো বিকল্প নাই, কিন্তু মাঝমাঠ যে ক্রিয়েটিভিটিটা প্রয়োজন ব্রাজিলের, সেটা কিন্তু কালকের খেলা দেখে অন্তত মনে হয়নি। সেক্ষেত্রে কি অ্যানচেলোত্তি একটা রিস্ক নিতে পারতো কিনা কুনিয়াকে সেটাই আমি একটু ডিপ রোলে খেলিয়ে? সেটাই আমি বলতে চাচ্ছিলাম, কুনিয়াকে যদি একটু নিচে নামিয়ে খেলানো যেত এবং স্টার্ট করতেন, সেই ক্ষেত্রে হয়তো একটা বেটার, বাট এখনও ভেরি আর্লি ডেজ, মানে এত বেশি আবার আমি সমালোচনা করতে চাচ্ছি না, কারণ কার্লো আনচেলত্তি আছেন, ব্রাজিলের মতো একটা দল, তো বিশ্বকাপে তাদের থেকে অভিজ্ঞ কোনো দল নাই। এই টুর্নামেন্টটা তাদের, রিয়াল মাদ্রিদ যেরকম চ্যাম্পিয়ন্স লিগে বলে যে এটা আমাদের টুর্নামেন্ট, ব্রাজিলও বিশ্বকাপে এসে বলে যে এটা আমাদের টুর্নামেন্ট। তো আরও দুটো ম্যাচ আছে, দেখা যাক কার্লো আনচেলত্তি এই ফাইন টিউনিংগুলো কিভাবে করেন। রাইট, মরক্কো নিয়ে যদি একটু জিজ্ঞেস করি যে গত বিশ্বকাপে তারা সেমিফাইনালিস্ট ছিল এবং সেখানে 14 জন বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে তারা সেমিফাইনাল খেলেছে। এবার সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়ে 19-এ দাঁড়িয়েছে এবং ব্রাজিলের বিপক্ষে স্টার্টিং 11-এর 10 জনই কিন্তু ওই বংশোদ্ভূত প্লেয়ার ছিল। 65 মিনিটের সময় যখন ওনাহি সাব হলো তখন সেটা 11 জনে পরিণত হয়েছে এবং এটা একটা রেকর্ড ওয়ার্ল্ড কাপে। সো মরক্কো টিমটাকে কেমন দেখলেন, যে এই ব্রাজিলের এইরকম ডিফেন্সিভ, ব্রাজিলকে একদম নাচালো মনে হলো যে প্রথম হাফটা স্পেশালি? দেখেন, মরক্কো আসলে আমাকে সারপ্রাইজ করেছে, কারণ মরক্কো যেভাবে আমি ভেবেছিলাম যে মরক্কোর স্টার প্লেয়ার রয়েছেন যারা 3-4 জন, আশরাফ হাকিমির কথা বলতে হয়, লং একটা সিজন শেষ করে এসেছেন, হ্যাঁ, এবং আশরাফ হাকিমি কিন্তু 6টা টুর্নামেন্টে খেলেছেন মরক্কো এবং পিএসজি মিলিয়ে, এবং মরক্কো অ্যাফকন জিতেছে, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, দলের ইন্টেগ্রাল পার্ট ছিলেন। ওই রিকভারি টাইমটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে মরক্কো, এবং কালকে কিন্তু মরক্কোকে আমরা দেখেছি যে স্পেশালি উইং প্লে, ব্রিলিয়ান্ট উইং প্লে, 2 উইংয়ে খেলেছেন চমৎকার। হাকিমি যেভাবে নেতৃত্ব দিয়েছেন দলকে, সেটাও অসাধারণ। সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে মরক্কো আগে থেকে বুঝতে পেরেছিল ব্রাজিলের যেই উইক জোনটা, সেটা 2 ফুলব্যাক এবং তারা ওই 2 উইং দিয়ে বেশিরভাগ অ্যাটাকগুলো করেছিল? অফকোর্স, এবং ব্রাজিলের 2 ফুলব্যাক বলছিলেন আপনি, এবং আপনি দেখবেন যে মরক্কো কিন্তু মাঝমাঠ থেকে বলটা দখল করে উইংয়ে বলগুলো পাশে ক্রস করে উইং দিয়ে আক্রমণগুলো করছিল। এখন আসলে এই যুগে টেকনোলজি এবং এখন প্রতিটা সেকেন্ডের ভিডিও আপনার কাছে আছে। ব্রাজিলের দুর্বলতা এবং এই খেলোয়াড়দের সবাইকে চেনেন, ইউরোপে খেলেন, যে লিগেই খেলুক, সব জায়গার ফুটেজ চলে আসছে। এখন একটা দুর্বল সামান্যতম খুঁত নিয়েও আপনি কিন্তু বিশ্বকাপ খেলতে পারবেন না, এবং মরক্কোটা এক্সপোজ করে দিয়েছে। ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ যেই হোক, তারা কিন্তু এটার দিকে তাকিয়ে দেয়া ড্রুলিং যে আমরাও এদিক থেকে আক্রমণ করবো। সো চ্যালেঞ্জটা এখন আসলে পুরোপুরি ব্রাজিলের ওপর, যে তারা কতটুকু উন্নতি করতে পারবে। এবং দুর্ভাগ্যজনকভাবে সত্যি হলো, ব্রাজিলের এই 2 ফুলব্যাকে আমরা যদি একটু ইয়ার্সে যাই, রবার্টো কার্লোস, কাফু, মাইকন, ডানি আলভেজ, মার্সেলো, এই নামগুলো আসলে লেজেন্ডারি নেমস। ডাউনগ্রেডটাও একদম ভিজিবল। সেখান থেকে আপনি এখন দেখেন কারা খেলছে। তো এইটা অবিশ্বাস্য যে ব্রাজিল আসলে 2টো ফুলব্যাক নাই, একটা প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব রয়েছে। আমি জানি না যে কার্লো আনচেলত্তি কি ঠিক করবেন। হ্যাঁ, তাদের নেইমার যদি থাকতো পুরো বিষয়টা ডিফারেন্ট হতো, কারণ নেইমারের প্রেজেন্স মাঠে ইট ক্রিয়েটস এ ডিফারেন্স। মরক্কোর প্লেয়ারদের উপরে আরও বেশি প্রেশার থাকতো, এবং নেইমারকে অকেজো করার জন্য হয়তো 2 বা 3 জন ডিফেন্ডার তার উপরে ডিপ্লয় করতো, কিন্তু তিনি নেই। গ্রুপ পর্বে তাকে পাওয়াই যাবে না, নকআউটের আগে তিনি সুস্থ হচ্ছেন না। তো যিনি নেই তার কথা বলে তো আসলে লাভ নাই। ব্রাজিলের যেরকম অনেক কিছু ঠিকঠাক করতে হবে, এবং মরক্কোকে এখন আসলে মনে হচ্ছে এই গ্রুপে ফেভারিট। রাইট, ব্রাজিলের অ্যাটাকারদের যে সবচেয়ে বেশি আটকে দিচ্ছিল মরক্কোর সেন্টার মিডফিল্ডার আয়ুব বোয়াদি, তিনি কিন্তু 18 বছর বয়সী মাত্র, এবং জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ তিনি কিন্তু ন্যাশনালিটি চেঞ্জ করে ফ্রান্স থেকে মরক্কো হয়েছেন এবং মরক্কোর ন্যাশনাল টিমে খেলছেন। তিনি কিন্তু ফ্রান্সকে ইউথ লেভেলেও রিপ্রেজেন্ট করেছেন। তাকে নিয়ে কি বলবেন? মাত্র অল্প বয়সেই এভাবে ডমিনেট করলো ব্রাজিলদের অ্যাটাকারদের। অল্প বয়সী ফুটবলারদের একটা সৌন্দর্য আছে, একটা বিউটি রয়েছে। সেটা কি? সেটা যে দে ডোন্ট নো দ্য ফিয়ার অফ লুজিং বা ফেইলিয়ার। আমরা 2 বছর আগে ফেরত যাই, লামিন ইয়ামালের শুরুটা আপনি দেখেন, মাইকেল ওলিসের শুরুটা আপনি দেখেন, কিংবা আরও 5-7 বছর আগে যদি যাই, বুকায়ো সাকার শুরুটা দেখেন। ফিয়ারলেস ফুটবল খেলতো, কারণ ওদের ওই জিনিসটা রেজিস্টার্ড না, এত বেশি এক্সপিরিয়েন্স না, তারা 8-10টা বড় টুর্নামেন্ট খেলে নাই যে আমি যদি এখানে একটা ভুল পাস করি এটা রিপারকাশন কি হবে। ওই ভয়টা ছাড়া খেলতে থাকে। এই মরক্কোর এই ইয়াং কিড সারপ্রাইজড মি অ্যাবসলিউটলি প্লেজেন্টলি। এবং আমি বাংলাদেশের কথা এই প্রসঙ্গে আনতে চাই। আপনি বলছিলেন যে 11 জন খেলোয়াড় মরক্কো বাইরের খেলিয়েছে, এটা কিন্তু এখন আপনি
কোনোভাবেই এটাকে অগ্রাহ্য করতে পারবেন না। ফ্রান্স 2018-তে আপনি দেখেন ফাইনালটা যখন জিতেছিল তারা মাত্র 3জন ফ্রেঞ্চ খেলোয়াড় ছিলেন, বাকি সবাই ফ্রেঞ্চ খেলোয়াড়ই বাট অন্য বংশোদ্ভূত। আপনি পগবা বলেন, এমবাপে বলেন, এনগোলো কান্তে বলেন, সবাই এই ফ্রান্স টিমেও এত বড় দল। জার্মানিতেও রয়েছে, ইংল্যান্ডেও রয়েছে। কুরাসাওয়ের 26 জন স্কোয়াডের 25 জনই আপনার বংশোদ্ভূত প্লেয়ার। কুরাসাওয়ের ব্যাপারটা ডিফারেন্ট, ওরা ডাচ একটা ডাচদের আন্ডারেই বলা যায়, সো ওদের সবাই প্রায় নেদারল্যান্ডসের জন্ম নেয়া, সেটা ইয়ে না। কিন্তু বাংলাদেশও কিন্তু আমরা দেখছি, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে হ্যাঁ শুধু বিদেশ থেকে খেলোয়াড় এনে পরিবর্তন করা যায় কিনা সাফল্য। আমি বলি যায়। আপনার যদি দেশের সিস্টেম ভালো না থাকে, আপনার যদি লিগ সিস্টেম ভালো না থাকে, আপনার ফুটবল অবকাঠামো যদি না থাকে, যারা অলরেডি বিশ্বে একটা প্রতিষ্ঠিত সিস্টেমে খেলছেন, আপনি হামজা চৌধুরীর কথা আমরা বলি, উনি ইংল্যান্ডের ইউথ লেভেলে খেলে এসেছেন ফিল ফোর্ডেনদের সঙ্গে, কোল পামারদের সঙ্গে। তো উনার লেভেলটার সাথে বাংলাদেশ থেকে লিগ সিস্টেম দিয়ে বেরিয়ে আসা একটা খেলোয়াড়ের লেভেলের তো আকাশ পাতাল তফাৎ থাকবে। শামিক সোমের কথা বলি, MLS-এ খেলেছেন। ডনোভান ব্রাদার্সের কথা যদি বলি আমরা, MLS-এর ইয়াং প্রোডাক্ট, ওরা যেভাবে বড় হয়েছেন, যেভাবে শিখেছেন, যে অবকাঠামো, যে টেকনোলজি, যে কৌশলগুলো, যে ধরনের ম্যানেজমেন্ট, ওটা তো বাংলাদেশ তাদের প্রোভাইড করতে পারবে না। বাংলাদেশের বেশ কিছু ফুটবল পান্ডিত কিন্তু বলছেন যে প্রবাসী ফুটবলাররা দেশে আসলে দেশের ফুটবলাররা আগ্রহ হারাবে। এটা না, এইটা কেমন লজিক হতে পারে? এইটা আসলে আমাদের হয় কি, আমরা যখন ভালো কিছু আসে আমাদের সব ক্ষেত্রেই, শুধু ফুটবল না, ফুটবল, ক্রিকেট বা দীর্ঘদিন ধরে অকার্যকর এবং বলা যায় যে ইনকেপেবল লোকজন দিয়ে ভরা, ওই লোকগুলো তো এখন ভয় পাচ্ছে যে এরা যদি আসে, বিদেশ থেকে যদি কোচ আসে, বিদেশ থেকে যদি টেকনিশিয়ানস আসে, হ্যাঁ, যারা ধরেন বাফুফেতে রয়েছে বা যারা ধরেন ন্যাশনাল টিম চালায় বা ক্লাবগুলোর সঙ্গে জড়িত, তারা ভীত যে এই কালচার শুরু হয়ে গেলে তো আমাদের চাকরি থাকবে না। হ্যাঁ, তো এইটা বাঁচানোর জন্যই আসলে তারা এই ধরনের বলছেন। বাংলাদেশে হামজা আসার পর কি হয়েছে, আপনি বাধ্য হয়েছেন যে বিদেশি একটা বেটার কোচ আনতে। আমাদের যারা কোচ রয়েছেন এখন, কোচিং স্টাফ রয়েছেন, তারাও কিন্তু নিজেদের লেভেলটা আপ করবেন। যে আমি যদি হামজাকে শেখাতে যাই, আমার নিজেকে অনেক কিছু শিখতে হবে, আগে আমার নিজেকে ইমপ্রুভ করতে হবে। সো বাংলাদেশের এখন যে কোচিং স্টাফ রয়েছে তারাও কিন্তু অপটিমাম লেভেলে পারফর্ম করছে। আপনি যখনই বেটার কোয়ালিটির প্লেয়ার নিয়ে আসবেন, আপনি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যদি কোনো একটা খেলোয়াড়, আমি যদি সেনেগালের সাদিও মানের কথা বলি, লেজেন্ডারি খেলোয়াড়, সেনেগালের ইনফ্রাস্ট্রাকচার কি এত ভালো ইংল্যান্ডের মতো? অবশ্যই না। সেনেগালে যখন তিনি ফেরত গেলেন, তিনি তার সাথে অভিজ্ঞতাটা নিয়ে গেলেন, কোচিং স্টাফদের নিয়ে গেছেন, অবকাঠামো তৈরি করেছেন। সেনেগাল টানা বিশ্বকাপ খেলছে, সেটার রেজাল্ট। আইভরি কোস্টও সেম। আফ্রিকার দেশগুলো যদি এই মডেলটা নিতে পারে, কিংবা মরক্কো, আলজেরিয়ার মতো দেশগুলো যদি এটা নিতে পারে, বাংলাদেশ কেন পারবে না? রাইট। একদমই শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটু জার্মান ভার্সেস কুরাসাও ম্যাচ নিয়ে যদি জানতে চাই, জার্মানি টিমটা, নাগেলসম্যানের টিমটা এবার বিশ্বকাপে কেমন সম্ভাবনা দেখছেন? জার্মানিকে যদি আমি বলি যে সম্ভাবনা নাই, আই উড বি আ ফুল। জার্মানি আসলে সবসময়, আপনি যত খারাপ অবস্থাতেই থাকুক ওরা, হ্যাঁ, জার্মানির দলে অভিজ্ঞ খেলোয়াড় কম, মুলার নাই, ওদের সেই শোয়াইনস্টাইগারদের সেই 2010-14, 18-র যে টিমটা, 2010 এবং 14 স্পেশালি চ্যাম্পিয়ন টিম, কেউই তো নাই, এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারও নাই। ওদের স্টার কিছু প্লেয়ারের ফর্মও খুব একটা ভালো না, ফ্লোরিয়ান ভার্টস বলেন, কিন্তু দলটা জার্মানি। কিন্তু দলটার উপর এক্সট্রা কোনো প্রেশার থাকবে না, থাকবে কিনা? কারণ 2018 এবং 2022 দুইটা বিশ্বকাপে তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল। দেখেন, জার্মানরা আসলে আমরা যেভাবে ফুটবলটা ভাবি, ওরা কিন্তু এভাবে ভাবে না। ওরা এত আবেগপ্রবণ জাতি না, এবং সবকিছু মেকানিক্যাল, কাগজে কলমের হিসাব। ওরা যদি দুটো বিশ্বকাপ খারাপ করে, এটা ওদের মাথায় নাই এখন। ওদের সামনে শুধু 2026 বিশ্বকাপ। নাগেলসমান এই কারণেই দায়িত্বটা নিয়েছেন, কারণ ওয়াকিম লোভ এবং কে নিয়ে বেশ কিছু সমালোচনা ছিল যে তিনি হি ইজ গিভিং ইনটু দ্য গেম, অনেক বেশি ইমোশনালি অনেক খেলোয়াড়কে সিলেক্ট করেছেন, মুলারকে বাদ দিয়েছিলেন, আবার ফেরত নিয়েছেন। নাগেলসমান কিন্তু ওরকম না। নিউ জেনারেশন কোচ যতগুলো উঠে এসেছেন, আমরা তাকে রেড বুলে দেখেছি, বায়ার্ন মিউনিখে দেখেছি যে একেবারে কাঠখোট্টা ম্যাথমেটিশিয়ান টাইপের একজন কোচ। আই এম রিয়েলি ওয়েটিং টু সি জার্মানি বিশ্বকাপে কেমন খেলে। কমেন্ট আসলে এরপর করা যাবে, আজকের ম্যাচটা দেখার পর। রাইট রুবাইদ, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছি। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজে।